শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার ড্রাকুলার বান্ডিয়ান, যার ভয়ে সকলেই থরথর করে কাঁপে। আর তা থেকেও ভয়ানক হচ্ছে ববি পান্ডিয়ান, যে কিনা ড্রাকুলা পান্ডিয়ানের বড় ছেলে। হঠাৎ করেই ড্রাকুলা পান্ডিয়ান নিখোঁজ হয়ে যায়। বাবাকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে ববি পান্ডিয়ান। তদন্তে বেরিয়ে আসে এক মধ্যবিত্ত পরিবারের জটালো কাহিনী, যেই জটের গিরে লুকিয়ে আছে 18 বছর পুরনো এক পাপ কাহিনী। রহস্যে ঘেরা এক অতীত নিয়ে শ্বাসরুদ্ধকর ঘটনাতে তৈরি রিভলভার রিটা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এনার নাম হচ্ছে প্রভাকর। পান্ডেচারি রিফিল ক্লাবের মালিক সে। 30 বছরের কঠোর পরিশ্রমের পরিবর্তে সে যথেষ্ট সঞ্চয় করেছে। পরবর্তীতে 2 কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবারের জন্য জমি কিনে নেয়। কিন্তু নিবন্ধনের পরই জানা যায় সেই বিক্রেতা জাল কাগজপত্র তৈরি করে অন্য কারো জমি নিজের জমি বলে বিক্রি করে দিয়েছে। এক মুহূর্তের মধ্যে প্রভাকরের জমি এবং তার টাকা পয়সা দুটোই শেষ হয়ে যায়। যখন একজন খারাপ মানুষ একজন ভালো মানুষের 30 বছরের ঘাম এবং পরিশ্রম কেড়ে নেয়, তখন ভালো মানুষের কি বা করার থাকে। তাই এই কষ্টটা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করে। অন্যদিকে খুব শক্তিশালী একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ড্রাকুলা পান্ডিয়ান, সে পন্ডিচারির একজন কুখ্যাত গ্যাংস্টার। তারপরে তার ছেলে ড্রাকুলা ববি দায়িত্ব নেন এবং সে তার বাবার চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। ড্রাকুলা পান্ডিয়ান এবং অন্ধ্রপ্রদেশের রাজনীতিবিদ নরসিমহা রেড্ডির মধ্যে এক টুকরো জমি নিয়ে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে রেড্ডি পান্ডিয়ানকে জমি দখল সংক্রান্ত বিষয় চ্যালেঞ্জ করে। এই চ্যালেঞ্জের খবর শুনে ববি রেড্ডির মাথা 2 ভাগ করে দেয়, আর রেড্ডির কাটা মাথা রেড্ডির ভাইকে উপহার হিসেবে পাঠায় আর হুমকি দিয়ে চলে যায়। প্রতিশোধের নেশায় রেড্ডিও শপথ নেয় ড্রাকুলা পান্ডিয়ানের মাথা পাঠিয়ে ববিকে শায়েস্তা করবে, যার জন্য ড্রাকুলা ববি রেড্ডি ভাইয়ের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়। প্রভাকর মারা যায়, রেড্ডির ভাই খুন হয়। এই সবগুলো ঘটনায় সামনের সূত্রে আমাদের প্রয়োজনে আসতে চলেছে। শনিবার বিকেলবেলা চটপটি আর ফুরফুরে মেজাজের মেয়ে রিতা একটা হোটেলে ম্যানেজার হিসেবে নিযুক্ত রয়েছে। স্টাফদের কাজ বুঝিয়ে দিয়ে রিতা তার মাকে ফোন করে বলে, আমি মাত্র বেরিয়ে আসলাম, আসার পথে আমি কেক আর সমোচা নিয়ে আসবো। মা বলে, প্রতিবেশীদের বলেছি 7:30টার সময় আমরা কেক কাটবো। এখন তুই আসতে যদি লেট করিস তাহলে আমরা ঘর সাজাবো কখন? রিতা বলে, ঘর সাজানোর জন্য সর্বোচ্চ 10 মিনিট হলেই হবে মা। অন্যদিকে দেখা যায় ড্রাকুলাকে লাল্লু নামের এক ব্যক্তি ফোন করে বলে, স্যার, আজকে আপনার জন্য আমি স্পেশাল কিছু প্ল্যানিং করেছি। আমি তার কিছু ছবি আর ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আপনি না হয় একবার দেখে নিন, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। ড্রাকুলা ছবি দেখতে শুরু করে। ছবি দেখে ফিদা হয়ে তার কর্মচারী গেব্রিয়ালকে ডেকে মেয়েটিকে কেমন দেখায় এ বিষয়ে জানতে চায়। এই মুহূর্তে ছোট ছেলে চেতা এসে এই বিষয়টা দেখে নেয় আর বাবাকে এই নিয়ে অপমানজনক কিছু কথা শোনায়। ছেলে চলে যাওয়ার পর ড্রাকুলা লাল্লুকে ফোন করে। লাল্লু ফোনটা রিসিভ করলে ড্রাকুলা বলে, হ্যাঁ আমি দেখেছি। ফ্রেশ হবে তো? আচ্ছা, আমাকে ঠিকানা পাঠিয়ে দাও, আমি 7টার সময় পৌঁছে যাব। লাল্লু সম্পূর্ণ ঠিকানা পাঠিয়ে দেয়। কথা শেষ করে ফোনটা কেটে দিলে আমরা দেখতে পাই এখানে পুরো একটা টিম রয়েছে, যারা কিনা ড্রাকুলাকে মারার জন্য এই প্ল্যানিংটা সাজিয়েছে। মেয়ের লোভ দেখিয়ে ড্রাকুলাকে এই বাড়িতে ডেকে এনে সকলে মিলে তাকে মেরে ফেলবে। এই মিশনে থাকছে হচ্ছে সোনিয়া, বাবু, দাস, কুমার আর এখানকার মেইন বস হচ্ছে মার্টিন। এরা সকলে মিলে এই প্ল্যানটা সাজিয়েছে আর এদেরকে হায়ার করেছিল রেড্ডি সাহেব। রাত হয়ে যায়, রিতা দোকানে কেক নিতে এসেছে। এমন সময় দুলাভাইকে ফোন করে বলে, ভাইয়া, আজকে ইয়াসমিনের প্রথম জন্মদিন, আপনি যদি না আসেন। দুলাভাই বলে, আমি কোনো মতেই আসবো না। কথা শুনে রিতা কিছুটা রাগ করেই ফোনটা কেটে দেয়। আসলে বোন আর দুলাভাইয়ের মধ্যে কোনো একটা কারণে সমস্যা হয়েছে, যার জন্য আপাতত রিতার বোন রিতাদের বাড়িতেই রয়েছে। কিছুক্ষণ পরেই দোকানদার জানায় কেকটা সর্বোচ্চ হলে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। 15 মিনিট পরেই নিজ তত্ত্বাবধানে কেকটা মালিক কর্তৃপক্ষ তাদের বাড়িতে ডেলিভারি করে দিয়ে আসবে। এই কথা শুনে অন্য সবকিছু নিয়ে রিতা বাড়িতে চলে আসে। ততক্ষণে এই এরিয়ায় ড্রাকুলাও চলে এসেছে। দূর থেকে এই বিষয়টা বাবু ফলো করে যাচ্ছে, তবে মাঝখানে এক বিপদ চলে আসে। বলা হয়েছিল তাকে বাঁ পাশের রাস্তা টার্ন করতে, তবে ভুলবশত সে ডান পাশের রাস্তা টার্ন করে। সেই অনুযায়ী অন্য একটা বাসায় চলে গিয়েছে সে। আসলে ড্রাকুলা মাঝ রাস্তায় এত পরিমাণ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছিল, যার জন্য তার মাথা ঠিক ছিল না। দেখা যায় ড্রাকুলা রিতাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। রিতা তাকে দেখেই জিজ্ঞেস করে, কে আপনি? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি উত্তর দিচ্ছেন না কেন? কোনো উত্তর না দেওয়ায় রিতা প্রচুর রেগে যাচ্ছে। তবে নেশার ঘরে ড্রাকুলা সাহেব রিতাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখছে। পরবর্তীতে ড্রাকুলা বলে, এই লাল্লু আমাকে একটি মেয়ের ছবি দেখিয়ে এখানে এনেছে, যাও গিয়ে লাল্লুকে ডেকে আনো। রিতা বলে,
কে লাল্লু? এই নামে কেউ এখানে থাকে না তো, আপনি বাইরে চলে যান। চিৎকার চেঁচামেচি শুনে মা রান্নাঘর থেকে প্রেসার কুকারের ঢাকনা হাতে নিয়েই বেরিয়ে আসে আর এই ব্যাপারে জিজ্ঞেস করে। সমস্ত ঘটনা মেয়ের কাছ থেকে শুনে মা মেয়ে দুজনেই ড্রাকুলাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ড্রাকুলার মেজাজের ভোল্টেজ বেড়ে যায়, যার জন্য সে রিতার দিকে কান পয়েন্ট করে। এমন পরিস্থিতিতে রিতা আতঙ্কিত হয়ে তার হাতে থাকা পার্টি পপার দিয়ে লোকটির হাতে আঘাত করে। বন্দুক ছিটকে পড়ে যায়। এদিকে কাকিমার হাতে থাকা প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এক ঘা লাগিয়ে দেয়, যার জন্য পকেট থেকে ফোনটা ছিটকে পড়ে যায়। এই সময় লাল্লু ফোন করে। ফোনটা আলমারির সাথে আঘাত লেগে অটোমেটিক্যালি রিসিভ হয়ে লাউড স্পিকারে চলে আসে। এদিকে ড্রাকুলাও কেল্লাফতে। রিতা চেক করে দেখে ড্রাকুলা শ্বাস নিচ্ছে না। সে তার মাকে জানায়, মা, লোকটি তো মারা গিয়েছে। এই খবরটা ফোনের মধ্যে লাল্লু সহ মার্টিনও শুনে ফেলে। রিতা দরজা লক করে দেয়। মা আতঙ্কিত হয়ে পানি এনে ড্রাকুলার মুখে ছিটিয়ে দেয়, যদি কোনোভাবে বেঁচে ওঠে সেই জন্য। তবে পরক্ষণেই কলিং বেল বেজে ওঠে। ওকে দিলে দেখা যায় বেকারির কর্তৃপক্ষ কেক ডেলিভারি দিতে এসেছে। কিছুক্ষণের মধ্যে প্রতিবেশী কমলা আন্টিও চলে আসে। তিনি কিছুটা সিআইডি সমবেত বলা যায়। ঠিক এই কারণেই মা মেয়ে প্ল্যানিং করে ঘরের মধ্যে আওয়াজ করে বলতে থাকে, মা, দরজা খুলে দেখো তো কমলা আন্টি এসেছে কিনা। তাহলে তো সেরেছে, আজকে সব সমস্যা সে একাই খেয়ে নেবে। নিজের নামে এরকম বদনাম শুনে কমলা আন্টি রাগ করে সেই স্থান থেকে চলে যায়। এদিকে বাবুর দেওয়া তথ্য অনুযায়ী গুন্ডারা সেই রাস্তা ফলো করে রিতাদের বাড়ির দিকেই এগিয়ে এসেছে। মা মেয়েরা মিলে কোনো মতে বডিটিকে একপাশে সরিয়ে রাখে, বন্দুকটা ড্রয়ারে লুকিয়ে রাখে। যেখানে রক্তের দাগ ছিল কাকিমা সেই স্থানে লম্বা একটা কাপড় বিছিয়ে দেয়। এরপর দরজাটা খুলে দেয়। কেক নিয়ে কোনো মতে দোকানের কর্মচারীকে সেই স্থান থেকে বিদায় করে দেয়। কিছুক্ষণ পর রিটার অপর দুই বোন চলে আসে বাড়িতে। বড় বোন বাড়িতে প্রবেশ করে বলে, কি রে, কেক চলে এসেছে আর এখনো ঘর সাজানো শুরু করিসনি? মা ভয় ভয় সামনের দিকে ইশারা করে মেয়েদের দেখতে বলে। বড় মেয়ে দেখে আতঙ্কিত হয়ে বলে, এ তো ড্রাকুলা পান্ডিয়ান, পন্ডিচারির একজন বিখ্যাত গ্যাংস্টার। মা সমস্ত কাহিনী খুলে বলে। ছোট্ট মেয়ে বলে, তার মানে মা যখন আঘাত করেছে তখন লোকটি মাটিতে পড়ে তার মাথার ব্রেনে আঘাত লাগার কারণে মারা গিয়েছে, অর্থাৎ মাই খুন করেছে। ঘরোয়া পরিবেশে এসব কথা আবার ফোনের মাধ্যমে বাইরে মার্টিন সহ তার দলবলের লোকেরা বাড়ির সামনে থেকে সবকিছু শুনতে পাচ্ছিল। বড় বোন বলে, ড্রাকুলার বড় ছেলে ববি যদি এই বিষয়টা জানতে পারে তাহলে তো আমাদের শেষ রক্ষা আর হবে না। মা বলে, তাহলে চল এখনই পুলিশের কাছে যাই। একজন লয়ার ধরলে উকিল সাহেব সেলফ ডিফেন্সের কথা বলে আমাদের ছাড়িয়ে নেবে। রিতা বলে, এখানেই তো আর এক সমস্যা মা। এই এরিয়ায় পুলিশ অফিসার কামারাজ স্যার একদিন মাতাল অবস্থায় দোকান থেকে কিছু জিনিসপত্র কিনেছিল। কর্মচারী টাকা চাওয়ায় তাকে প্রচুর মারধর করে। কেন একজন পুলিশ অফিসারের কাছ থেকে টাকা নিবে সে? ঠিক এই কারণে পুলিশ অফিসার সেই কর্মচারীকে প্রচুর মারধর করে। এই বিষয়টা আবার রিতা মোবাইল ভিডিও করে শেয়ার দিয়েছিল, যার জন্য সে পুলিশ অফিসার রিতার উপর আগে থেকেই খুব ক্ষেপে রয়েছে। সে বলেছিল কোনো একদিন তার হাতে এই ধরনের সুযোগ আসলেই সে এই প্রতিশোধ নিয়েই ছাড়বে। অতএব বর্তমানে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রিতা বলে, আপাতত আমরা এই বডিটি লুকিয়ে রেখে দেই, জন্মদিনের উদযাপনটাও শেষ করি, এরপর না হয় এই বিষয়ে আমরা কথা বলে নেব। বাইরে থেকে মার্টিন বলে, ওরা পুলিশের কাছেও যাবে না, আপাতত পার্টি শেষ করে তারপরে এই বিষয় নিয়ে কথা বলবে, তারপর না হয় আমরাও এই বিষয় নিয়ে চিন্তা করব। ড্রাকুলাকে একটা রুমের আটকে রাখা হয়। মনে ভয় চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে জন্মদিনের অনুষ্ঠান ভালোভাবেই সম্পূর্ণ করে তারা। খাওয়া দাওয়া শেষে সকলেই বেরিয়ে যায়। মার্টিন দাস বাবু সহ সকলকে বাড়ির মধ্যে প্রবেশ করতে বলে। সকলে বেরিয়ে পড়ে। আর এদিকে মার্টিন রেড্ডিকে ফোন করে বলে, স্যার, ড্রাকুলা মারা গিয়েছে। এ কথা শুনে রেড্ডি তো মহা খুশি হয়ে যায়। মার্টিন বলে, মোটামুটি 10 মিনিট পর আমি আপনার সাথে দেখা করছি, আপনি 4 কোটি টাকা নিয়ে রেডি থাকুন। রেড্ডি বলে, 4 কোটি টাকা সহ আমি খুশি হয়ে তোমাকে আরো 1 কোটি টাকা দেব। তুমি ওর মাথাটা এনে দাও আমাকে, তাহলেই হবে। মার্টিন মুচকি হেসে বলে, আচ্ছা, আমি ব্যবস্থা করছি। এই বলে ফোনটা রেখে দেয়। ঘরের মধ্যে দেখা যায় মা তার মৃত হাজবেন্ডের ছবির দিকে তাকিয়ে কথা বলছে। ছবিটি দেখলেই আমরা বুঝতে পারি এই কিন্তু সেই প্রভাকর যাকে আমরা মুভির প্রথমেই দেখতে পেয়েছিলাম। রিটা এসে বলে, মা, বাতাও না, বাবা মারা গিয়েছে 18 বছর হয়েছে, চলো সামনে কি করা যাবে সেই চিন্তা করি। 3 বোন সেই রুমে চলে আসে। কিছুক্ষণ পর কাকিমাও হাজির, তবে সে সমুচা খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে। এই বিষয়টা দেখে রিতা রেগে গিয়ে বলে, মা, এখানে একজন মানুষ মরে পড়ে আছে, কিভাবে কি করব এই চিন্তা নেই তোমার? তুমি কিনা সমুচা খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছো। কাকিমা বলে,
আমি সমোসা খেলেই আমার মাথায় সব নতুন আইডিয়া আসবে। ঠিক এই মুহূর্তে ঘরের বিদ্যুৎ চলে যায়। মোমবাতি জ্বালিয়ে সকলে মিলে প্ল্যানিং করতে শুরু করে। রীতা বলে, আমাদের মোড়ের সিসি ক্যামেরাটি গত 3 মাস ধরে বন্ধ রয়েছে। অন্য ক্যামেরাটি অডিটরের বাড়ির কাছে, আমাদের রাস্তার প্রায় শেষ প্রান্তে। তার মানে ড্রাকুলা যে আমাদের বাড়িতে এসেছে এটা প্রমাণের কোনো সুযোগই নেই। আর ফোনটাও আঘাত লেগে নষ্ট হয়ে যাওয়ার কারণে ফোনের সিগন্যাল পাওয়ারও কোনো সুযোগ নেই। চলো আগামীকাল রিয়ার যৌতুকে টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলি। অন্যরা সকলে ভাববে এটা হয়তো বোনের বিয়ের যৌতুকের জন্য কেনা হয়েছে, কিন্তু আমরা লাশটা সরিয়ে নেওয়ার জন্য এই গাড়িটা কিনবো। আমরা গাড়িতে করে রানীকে তার পরীক্ষার জন্য নিয়ে যাব। পরীক্ষা কেন্দ্রে যেতে আমাদের আরএফএল পার হতে হবে। ওটা হচ্ছে একটা বনাঞ্চল। লাশটা ট্রলি ব্যাগে ভরে আমরা সেখানেই ফেলে দেবো। ব্যাস, ঝামেলা শেষ। তাহলে চলো মামার বাড়িতে যাই। তাকে আপাতত গাড়িটা রাখতে বলবো, আর তাকে বলো আমরা শীঘ্রই গয়নাগুলো নিয়ে আসবো। আমরা রিয়াকেও সেখানে রেখে আসবো। পুলিশ যদি আমাদের জিজ্ঞাসাবাদ করে তবুও তারা কিছুই সন্দেহ করবে না। তার মানে আমরা ধরাও পড়বো না। তবে এইসব কিছু করার জন্য গাড়ি কিনতে হলে আমাদের তো টাকার প্রয়োজন। মা বলে, ওর গলায় দেখেছিস অনেক টাকার স্বর্ণ রয়েছে, এক কাজ করি ওগুলো বিক্রি করে দেই। রীতা বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো মা? ওখান থেকে সামান্য একটা জিনিস যদি বিক্রি করতে যাই তাহলেই কিন্তু আমরা ফেসে যাব। ছোট বোন বলে, তাহলে আপাতত আমরা ওনাকে ফ্রিজের মধ্যে রাখি। ফ্রিজের মধ্যে এরকম নর্মাল লাশ 15 থেকে 25 ঘন্টা পর্যন্ত কিন্তু রাখা যায়। বাইরে টাকার বিষয়ে বেশি প্যারা দেওয়ার জন্য মার্টিন তার সহকর্মী দাসকে বলে, লাল্লুকে ফিনিশ করে দিতে হবে। বাড়ির মধ্যে সকলে মিলে ড্রাকুলাকে ফ্রিজের মধ্যে ঢোকা দিয়ে যাবে। এই মুহূর্তে দুলাভাই চলে আসে। দুলাভাই ড্রাকুলাকে দেখে বলে, ইনি আবার কি? এটা কি তোমার নতুন নাগর নাকি তোমার মায়ের নতুন নাগর? এমন কথা শুনে মায়ের মেজাজ পুরো বিগড়ে যায়, যার জন্য মা রেগে বলে ওঠে, তুমি কি মনে করো নিজেকে? আমি এই বুড়ো গ্যাংস্টারের সাথে লাইন করব? এই বজ্জাত লোকটা তো আমাদের ঘরে ঢুকে পড়েছিল। বাইরে বেরিয়ে যেতে বলাতে সে আমার মেয়ের দিকে বন্দুক তাক করে, আর রাগের মাথায় আমি তাকে ঢাকনা দিয়ে আঘাত করি, যার জন্য লোকটি এখানেই মরে পড়ে আছে। শাশুড়ির মুখে এমন কথা শুনে মাতাল জামাই বলে ওঠে, গ্যাংস্টার তুমি এখানেই অপেক্ষা করো, আমি এখনই গিয়ে কাল সকালের মধ্যে পুলিশ নিয়ে এখানে চলে আসবো। এ কথা শুনে পুরো ফ্যামিলি টেনশনে পড়ে যায়। রিটার বড় বোন বলে, আমার স্বামী তো, আমি ওকে ভালো করেই চিনি। ওকে যদি এই মুহূর্তে খুব বেশি পরিমাণ ড্রিঙ্ক করাতে পারি তাহলে ও আজকে রাতের সম্পূর্ণ ঘটনা ভুলে যাবে। অন্যদিকে দেখা যায় দাস বাবু আর জোকারের সাথে প্ল্যানিং করে তাদের বস মার্টিনকে মেরে ফেলে। কারণ মার্টিন রেড্ডির কাছ থেকে 5 কোটি টাকা পেলেও তাদের সকলকে মাত্র 10 লাখ টাকা করে দেওয়ার কথা বলেছিল। যদিও এই বিষয়টা পরবর্তীতে রেকর্ডের মাধ্যমে দাস বুঝে ফেলে। দাসের বিশ্বাস ভেঙে যাওয়ার কারণে সে তার পার্টনার মার্টিনকে মেরে ফেলে। এরপরে মার্টিনের ফোন নিয়ে দাস রেড্ডিকে ফোন করে বলে, আমি কে এ ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি আমাকে মিস্টার এক্স বলে রাখতে পারেন। ড্রাকুলা পান্ডিয়ানের মাথা বর্তমানে আমার কাছে রয়েছে। আমি মার্টিনেরই সহকর্মী। মার্টিন টাকার জন্য আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে হত্যা করেছি। আপনার চাই ড্রাকুলা পান্ডিয়ানের মাথা, আর আমার চাই টাকা। কেননা আমরা নিজেদের মধ্যে চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলি। রেডি বলে, আমার টাকা রেডি রাখা আছে, আমাকে মাথা কখন দিবি বল। দাস বলে, আমি আপনাকে আগামী কয়েক ঘন্টার মধ্যে সবকিছু কনফার্ম করছি। দূর থেকে আবার লাল্লু এসব বিষয় দেখে নেয়, কারণ তাকেও এখানে আসতে বলা হয়েছিল। অন্যদিকে রিটা একটা বাড়ি গিয়ে দুলাভাইয়ের জন্য ড্রিঙ্কস কিনে নেয়। এরপরে বাড়ি ফিরে দুলাভাইকে সেসব খেতে দেয়। দুলাভাই অতিরিক্ত পরিমাণ ড্রিঙ্কস করে বেহুশ হয়ে পড়ে রয়েছে। আর এই সুযোগে শাশুড়ি তার জামাইকে ইচ্ছে মতো কেলানো শুরু করেছে, কারণ এই বজ্জাত জামাই অনেক পরিমাণ জ্বালিয়েছে তাদেরকে। যাই হোক, একটা ড্রাইভারকে ডেকে এনে মাতাল জামাইকে সেই অটোতে উঠিয়ে দেয়। ড্রাইভারকে সঠিক ঠিকানায় জামাইকে দিয়ে আসতে বলে। ড্রাইভার চলে গেলে তারা বাড়ি ফিরে এসে পান্ডিয়ানকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফেলে। পরদিন সকালবেলা ববি তার বাবার কর্মচারীকে গিয়ে একটা সজোরে চড় লাগিয়ে বলে, বাবা বাসা থেকে বেরিয়েছিল গতকাল সন্ধ্যা 6টার পরে, সারা রাত আমাদের কিচ্ছু জানাসনি, আর এখন সকাল 10টা বাজে, এখন বলছিস বাবা বাসায় ফেরেনি? আচ্ছা, যার সাথে বাবার কালকে কথা হয়েছিল তার নাম কি? কর্মচারী বলে, লাল্লু। ববি বলে, কোন গাড়িটা নিয়েছিল? কর্মচারী বলে, কালো রঙের হোন্ডা সিটি গাড়িটি নিয়ে বের হয়েছিল। অন্যদিকে রিটা একজন বায়ারের কাছ থেকে কালো রঙের একটি গাড়ি কিনে নেয়। থানার মধ্যে দেখা যায় কামারাজ অফিসারকে ববি ফোন করে বলে, আমার বাবা গতকাল রাত থেকে মিসিং। বাবার নাম্বার পাঠিয়ে দিয়েছি আপনাকে, আপনি নাম্বারটি ট্রেস করে দেখুন। সেই মুহূর্তে আমরা দেখতে পাই ওই একই থানায় দাস বাবু জোকারও উপস্থিত রয়েছে। গতকাল রাতেই মদের দোকানের সামনে থেকে কামারাজ স্যার তাদের গ্রেফতার করেছে। পান্ডিয়ার বাড়িতে সকলে মিলে ড্রাকুলা পান্ডিয়ার মিসিং হওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। ববি বলে, কেউ লাল্লুকে টোপ বানিয়ে আমার বাবাকে বিপদে ফেলেছে। লাল্লুর ফোনটাও বন্ধ পাওয়া যাচ্ছে।
থানা থেকে দাস তার দলবল সহ কোনো মতে পালিয়ে আসে। পুলিশ অফিসার ববিকে ফোন করে বলে, তোমার বাবার লোকেশন ট্রেস করেছি, আমি কিন্তু সেখানেই যাচ্ছি, তোমাকেও লোকেশন পাঠিয়ে দিয়েছি, তুমি দ্রুত চলে এসো। ববি দ্রুত সে লোকেশনে রওনা করে। দাস একটি নিরাপদ জায়গায় পৌঁছে গিয়ে রেডিকে ফোন করে। রেডি ফোন রিসিভ করে বলে, গতকাল রাত থেকে আমি পাগলা কুকুরের মতো হয়ে আছি, আর তুমি কিনা ফোন সুইচ অফ করে রেখেছো। দাস বলে, আসলে আমাদের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমরা ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। আপনার ড্রাকুলা পান্ডিয়ানের মাথা পুরো সেফ রয়েছে, আপনি দুপুর 2টায় লোকেশন অনুযায়ী চলে আসবেন। পুলিশ অফিসার আর ববি লোকেশন অনুযায়ী সেই স্থানে এসে দুজন ব্যক্তিকে চরমভাবে মারধর করে। একজন ছেলে জানায়, গতকাল রাতে রাস্তায় কালো গাড়িটি অনেকক্ষণ পড়ে থাকতে দেখে আমি গাড়িটির লক খুলে ফেলি, তখন আমি এই ফোনটা পাই। এরপরে অন্য ব্যক্তি বলে, আমি জানি না আপনার বাবা কোথায়, আমি আজকে সকালে এই গাড়িটি বিক্রি করে দিয়েছি। অর্থাৎ এই বায়ার রিতার কাছে এই গাড়িটি বিক্রি করে দিয়েছে। পুলিশ অফিসার রিতার সম্পূর্ণ ঠিকানা নিয়ে নেয়। সম্পূর্ণ নাম ঠিকানা জানার পর অফিসারের মনে পড়ে, এই মেয়েটাই তো সেই মেয়েটা যার কারণে কোনো এক সময় সকলের সামনে অফিসারকে অপমানিত হতে হয়েছিল। অফিসার বলে, ববি, আমি মেয়েটিকে চিনি, তুমি লাল্লুর বাসায় গিয়ে সার্চ করো, হতে পারে তোমার বাবাকে ওখানেই আটকে রাখা হয়েছে। ববি লাল্লুর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তার আগে এদের দুজনকে মেরেই ফেলে। রিতা আর তার পরিবার ঘরের সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। ড্রাকুলাকে লাগেজের মধ্যে ঢুকিয়ে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেন। এরপর অনেক কষ্টে গাড়িতে রাখা হয়। ববি বেরিয়ে পড়েছে লাল্লুকে খুঁজতে, পুলিশ অফিসার বেরিয়েছে পুরনো প্রতিশোধ নিতে, রেড্ডি বেরিয়ে পড়েছে নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে, আর রিতা তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছে একটা হত্যাকে ধামাচাপা দিতে। মা জার্নির পুরোটা রাস্তায় প্রার্থনা করতে থাকে। অনেকটা রাস্তা যাওয়ার পর গাড়িতে পেট্রোল ভরা লাগবে, তাই একটা ফিলিং স্টেশনে তার গাড়ি থামায়। ঠিক এই মুহূর্তে পেছন থেকে অন্য একটা গাড়ি ধাক্কা লাগায়। মা রেগে বাইরে বেরিয়ে এসে গাড়ির মানুষদের অনেক ধরনের বাজে কথা শোনাতে শুরু করে। মেয়েরা যদিও তাকে আটকানোর চেষ্টা করে, তবে মা একভাবে ঝগড়া করেই যাচ্ছে। মহিলার সাথে এত ঝগড়া করে না পেরে অবশেষে পান্ডিয়ানের ছোট ছেলে নিজের পরিচয় দেয়। পরিচয় শুনে সকলের চোখ যেন আকাশে উঠে যায়। মা সুন্দর করে অ্যাক্টিং শুরু করে, এমন একটা ভান করে যেন এই ছেলেটাই তার নিজের ছোট ছেলের মতো। তাই তো ভালোবাসার মাধ্যমে একটু শাসন করেছে আর কি। ছোট পান্ডিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, চলে যান। রিটা দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। তবে ছোট্ট পান্ডিয়ানের কেন জানি গাড়িটা নিয়ে কিছুটা সন্দেহ হয়, কারণ তার বাবার গাড়িটাও সেম ক্যাটাগরির ছিল। যাই হোক, তারা দলবল সহ লাল্লুর বাড়ি খুঁজতে চলে যায়। খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছে যায়। অন্যদিকে পুলিশ অফিসার রেস্টুরেন্টে গিয়ে রিটাকে খুঁজতে শুরু করে। কর্মচারী জানায় তার ছোট বোনের আজকে পরীক্ষা আছে, তো তাই তারা এখান থেকে 10টার দিকে বেরিয়ে পড়েছে। অফিসার বলে, তাহলে তার ঠিকানাটা আমাকে দাও। এই মুহূর্তে কনস্টেবল জানায়, স্যার, একটা ঝামেলা হয়ে গিয়েছে। গতকাল রাতে আমরা যে 3জন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিলাম, সেই 3জন ব্যক্তি থানায় ভাঙচুর করে বেরিয়ে গিয়েছে। অন্যদিকে রিতা গাড়ি নিয়ে ঘন গভীর জঙ্গলে চলে গিয়েছে। এরপরে গাড়ির ডিকি খোলার চেষ্টা করে, তবে দুর্ভাগ্যবশত ফিলিং স্টেশনে গাড়ির পেছনে ধাক্কার আঘাতের কারণে গাড়ির ডিকি খুলছিল না। সকলে মিলে যখন এটা খুলতে পারে না, ঠিক তখনই তারা আবার সেই স্থান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারা কলেজে পরীক্ষা দিতে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সেই কলেজে দাস আর তার দলের লোকেরাও চলে আসে, আর চারিদিকে রিটা আর তার পরিবারকে খুঁজতে শুরু করে। আবার পুলিশ অফিসাররাও সেই ঠিকানায় চলে এসেছে। চারিপাশে খোঁজ নিলে দেখা যায় ছোট বোন পরীক্ষার হলে থাকলেও রিটার পরিবার পরীক্ষার হলের আশেপাশে কিন্তু কোথাও ছিল না। তাই অফিসার আবারও বেরিয়ে পড়ে। আসলে রিটা আর তার পরিবার একটা মেকানিক্যাল দোকানে গিয়েছিল গাড়ির ডিকি ঠিক করার জন্য। মেকানিক গাড়ির ডিকি খুলে দেয়, তবে পুরোটা খোলার আগেই রিতা মেকানিককে আটকে দেয়। এরপর পেমেন্ট করে সে স্থান থেকে চলে যায়। রাস্তায় জ্যামের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তবে এই একই জ্যামে দুলাভাইও আটকে রয়েছে। ভালো করে খেয়াল করলে দেখা যায় তার শ্বশুর বাড়ির লোকেরা বিশাল বড় গাড়িতে বসে কোথাও যাচ্ছে। মাতাল জামাই দ্রুত তাদের গাড়ির দরজা খুলতে বলে, আর সেই গাড়িতে ঢুকে পড়ে। জামাই বলে, তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ একসাথে? স্ত্রী বলে, না তো, আমরা তো এই গাড়িটি তোমাকে উপহার দিব বলে কিনেছি। জামাইবাবু এই কথা শুনে তো মহা খুশি হয়ে যায়। জ্যাম শেষ হলে গাড়ি স্টার্ট দিয়ে রিটা একটা হসপিটালে চলে যায়। এটা কোনো নর্মাল হসপিটাল ছিল না, এটা ছিল পাগলদের হসপিটাল। আর এই মেন্টাল হসপিটালে সিস্টেমে রিতা আর তার পরিবার জামাইবাবুকে ভর্তি করিয়ে দেয়। এরপর তারা সেই স্থান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ছোট ভাই বাবার ফোনে যে ভিডিও দেখেছিল সেই ব্যাপারে তার বড় ভাইকে জানায়। বড় ভাই ভিডিওটি দেখার সময় তাদের এক কর্মচারী সেই সোনিয়া নামের মেয়েটিকে চিনে ফেলে। দাসও তার দলবলের লোকেরা খুঁজতে খুঁজতে রিটাকে গাড়ি চালাতে দেখে ফেলে। তার গাড়ি থামাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ি এসে রিটার গাড়িকে থামিয়ে দেয়। পুলিশ দেখে দাস আর তার দলবলের লোকেরা পিছিয়ে যায়। পুলিশ
পুলিশ অফিসারকে দেখে রিতা আর তার ফ্যামিলি গাড়ি থেকে বেরিয়ে আসে। পুলিশ অফিসার বলে, বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি তোমার কাছে আমার আসার প্রয়োজন হবে। মা বলে, স্যার আমাদের কোনো দোষ নেই, ওই লোকটাই লাফালাফি করে ঢুকে পড়েছিল। অফিসার বলে, সে ঢুকলো নাকি সে তোমাদের বাড়ির সামনে পার্কিং এরিয়াতে গাড়িটি পার্ক করেছিল? রিতা বুঝতে পারে পুলিশ অফিসার অন্য কোনো কথা বলছে, তাই সে তার মাকে চুপ করে থাকতে বলে। পুলিশ অফিসার বলে, তুমি জানো তুমি এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার ড্রাকুলা পান্ডিয়ানের গাড়ি নিয়ে বেরিয়েছো? রিটা বলে, আমি আমার বোনের জামাকে গিফট করার জন্য সকালবেলা এই গাড়িটি নিয়ে এসেছি। পুলিশ অফিসার বলে, কোনো কথা হবে না, তোমাদের সকলকে আমি এক্ষুনি অ্যারেস্ট করছি, চলো আমাদের সাথে থানায় চলো। থানায় যাওয়ার পর পুলিশ অফিসার তাদের নামে নানা ধরনের মিথ্যে মামলা দিতে শুরু করে। পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে যায়। অফিসার বলে, এই বিপদ থেকে তোমাদের আমি রক্ষা করতে পারি। অফিসার এক প্রকার বোনেদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়ে বসে। এমন কথা শুনে মা কষ্টে অফিসারের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। তবে আমাদের রিটা রেগে যায়। রিটা বলে, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো এই গাড়ি আমি কিনেছি, তারপর আমিও দেখবো আপনি কি করে আমাদের ব্ল্যাকমেল করেন। পুলিশ অফিসার রেগে যায়, কনস্টেবলের কাছে গাড়ি চাবি চায়। ঠিক এই মুহূর্তে কর্পোরেশন অফিস থেকে মশা মারার কামান নিয়ে এক কর্মচারী থানায় হাজির হয়ে যায়। ওইদিকে কনস্টেবল গাড়ি চাবি ছুঁড়ে মারে। রিটা চাবিটি নিজের হাতে নিয়ে নেয় আর সেই কর্মচারীর কাছ থেকে মশা মারার জন্য কামান নিয়ে তার মা এবং বোনকে সেই স্থান থেকে পালিয়ে যেতে বলে। এরপর সকলে নাকি মুখটা ফ্রেশ করে কোনো মতে গাড়ি নিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আবার রিটাদের গাড়ির পেছনে দাসের গাড়িও ধাওয়া করতে থাকে। অনেকটা রাস্তা দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই শুরু করে। পরবর্তীতে তারা পুরনো একটি ফ্যাক্টরির কাছে এসে পৌঁছায়। দুই পক্ষই গাড়ি থেকে নেমে আসে। দাস বলে, বাবু কি খোল, আমরা জানি তোমাদের বাড়িতেই পান্ডিয়ার মৃত্যুবরণ করেছে। পান্ডিয়ারের লাশ নিয়ে আমাদের একটা ডিল রয়েছে, আর সেই লাশ নিয়ে তোমরা সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছ। আমরা গতকাল রাত থেকেই লাশটা নেবার চেষ্টা করছি। মা বলে, তাহলে গতকাল রাত্রে আসলেই তো আমরা দিয়ে দিতাম। আমরা আর কত ভয়ে আছি জানো, যাও তোমরা নিয়ে যাও। দাস লাশ নিতে গাড়ির ডিক্কি খোলে। তবে এবার দেখা যায় সেখানে লাশ নেই, অর্থাৎ ট্রলিটাই নেই। ট্রলিটা আসলে লাল্লুর কাছে রয়েছে, কারণ সে তো প্রথম থেকেই সবকিছু জানতো। এত বিপদের হাত থেকে কি করে বাঁচবে এ ব্যাপারে সে সোনিয়ার সাথে আলোচনা করে। সোনিয়া বলে, আমরা পান্ডিয়ানের লাশ হাইজ্যাক করি, এরপর এই ব্যাপারে রেডির সাথে ডিল করে নেব, তাতে করে আমরা অনেক টাকাও পাবো আর নিজেদের লাইফ সেভ রাখতেও পারবো। এরপর থেকেই রিতাদের তারা ফলো করতে শুরু করে। সুযোগ বুঝে ট্রলিটা নিয়ে নেয়। লাল্লু এবার রেডিকে ফোন করে আর সব ঘটনা খুলে বলে। এবার তাদের দুজনের মধ্যে ডিল ফাইনাল করা হয়। পরবর্তীতে রেডি দাসকে ফোন করে বলে, কি রে এক্স, এসব কি হচ্ছে? কেউ একজন ফোন করে বলছে তার কাছে নাকি পান্ডিয়ানের লাশ রয়েছে, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুইও সেই লোকেশনে চলে আয়। ফোন কল কেটে দিয়েই দাস রিতাকে বলে, তুমি আরতিকে ফোন করে লাল্লুর লোকেশন ট্রেস করতে বলো, এরপরে আমরা তোমাদের ছেড়ে দেব। এছাড়া তোমাদের হাতে অন্য কোনো রাস্তা নেই, কারণ তোমাদের সকল ভয়েস রেকর্ডিং আমার কাছে রয়েছে। তাই আমার হাত থেকে বাঁচতে গেলে তোমাদের পুলিশের হাতে ফেসে যেতে হবে। বাঁচতে চাও তো লাল্লুর অ্যাড্রেস বের করে দাও। অন্যদিকে খুঁজতে খুঁজতে ববি রিতাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তারা বুঝে উঠতে পারে না এই বাড়িতে এত সাজসজ্জা কেন হয়েছে। পরক্ষণে চারিদিকে খেয়াল করলে বুঝতে পারে বাড়িতে জন্মদিনের উৎসব করা হয়েছিল। এদিকে রিতা লাল্লুর অ্যাড্রেস বের করে দাসের হাতে তুলে দেয়। তবে এবার দাস বলে, যতক্ষণ না লাল্লুকে আমি হাতে পাচ্ছি ততক্ষণ তোমাদের আমরা যেতে দেব না। এ কথা শুনে রিতা রেগে যায়। প্রতিবাদ করতে গেলে উল্টো দাস তাকে একটা চর দিয়ে বসিয়ে দেয়। বাবুকে বলে, ওদের ফোন নিয়ে সুইচ অফ করে রাখো, যতক্ষণ না পান্ডিয়ানের বডি পাওয়া যাচ্ছে ততক্ষণ ওরা এখানেই থাকবে, ওরা পালাতে চেষ্টা করলে ওদের শুট করে দেবে। এই বলে দাস বেরিয়ে পড়ে, চলে যায় সোজা লাল্লুর লোকেশনে আর তাদেরকে মেরে ট্রলি নিয়ে আবারও ফিরতে শুরু করে। এই মুহূর্তে বাবু ফোন করে বলে, ট্রলি কি পেয়ে গিয়েছেন, তাহলে এবার ওদের যেতে দেই। দাস বলে, না, যেহেতু গাড়ি ওদের বাড়ির সামনে রাখা ছিল, যেভাবেই হোক ববি এর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরে যাবে, আর ওই বাড়িতে পৌঁছালে ববি আমাদের পর্যন্ত সবকিছু জেনে যাবে। তাই আমি আগে আসি, তারপরে দেখছি কি করা যায়। ফোন কেটে দিয়ে দাস রেড্ডি স্যারকে দেখা করার জন্য লোকেশন পাঠায়। এরপর সেই পুরোনো ফ্যাক্টরিতে চলে আসে। এসেই বলে, আমি যদি তোমাদের এখন যেতে দেই, ববি ঠিক তোমাদের খুঁজে বের করে সত্যিটা জেনেই ছাড়বে। তাই তোমাকে মারা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। এই জোকার, ওদের মেরে ফেল। জোকার যেই না গুলি করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাবু তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। দাস হতবাক হয়ে যায়। রিটা মুচকি হেসে ওঠে। কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায় সিন। বাবু দাসের সাথে কথা বলা শেষ করলেই পেছনে ঘুরে দেখে রিতা তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। রিতা বলে, বাবু তোমরা আমাদের মেরে ফেলবে, তুমি তোমার ভালোবাসার মানুষকে মেরে ফেলবে। পুলিশ স্টেশন থেকে পালানোর সময় আমি তোমার চোখে আমার ভালোবাসা দেখেছি, এই দেখো এখনো তোমার চোখে আমার জন্য ভালোবাসা জল জল করছে। দাস যখন জ্বর মেরেছিল তখনও তোমাকে কষ্ট পেতে দেখেছি আমিও তোমাকে অনেক ভালোবাসি। মা বলে, তুই এসব কি বলছিস? রিটা বলে, তুমি চুপ করো তো মা,
মৃত্যুর আগে আমার ফিলিংসটা বোঝাতে দাও। আমরা যদি পান্ডিয়ানের মাথা রেড্ডির হাতে তুলে দিতে পারি তাহলে আমরা 5 কোটি টাকা পেয়ে যাব। সেই টাকা দিয়ে খুব ভালোভাবে আমরা বিয়ে করে নেব আর নিজেরা সুখের শান্তিতে সংসার করে নেব। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আজ আমরা বেঁচে থাকবো, এটা আমার বিশ্বাস। ঠিক এই কারণেই বোকাবাবু দল পাল্টে রিটার দলে নিয়ে নেয়। এক পর্যায়ে দাসকে মেরে ফেলে। দাসকে মেরে ফেলার পরে রিটা লোহার আঘাত দিয়ে বাবুকে অজ্ঞান করে দেয়। এরপর রিটা পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলে, স্যার, আপনার কাছ থেকে পালানো আমার উচিত হয়নি। আপনি তো বলেছিলেন 50 লাখ, তবে আপনি যদি এখানে আসেন তাহলে 5 কোটি টাকা পাবেন। এই চুক্তি আমাদের লড়াইয়ের অবসান ঘটাবে। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসার বলে, কোথায় আমার 5 কোটি টাকা? এই বলে পাশে বাবু আর দাসকে পড়ে থাকতে দেখে বলে, এখানে কি হয়েছে? রিটা বলে, এটা দেখে শক খেয়ে গেলেন স্যার? আসল ছটকা তো তখন খাবেন যখন আপনি ট্রলি খুলে দেখবেন। ট্রলি খুলে ড্রাকুলা পান্ডিয়ানকে দেখে পুলিশ অফিসার বলে, একে কে মারলো? রিটা বলে, এই লোকগুলোকে রেড্ডি নামের একজন ভাড়া করেছিল পান্ডিয়ানকে হত্যা করার জন্য, কিন্তু তার পরিবর্তে পান্ডিয়ান ঘটনাক্রমে আমাদের বাড়িতে ঢুকে পড়ে। যতক্ষণ আমরা তাকে খুঁজে পাই ততক্ষণ সে মারা গিয়েছিল। তারপর তারা আমাদের জোর করে তার মৃতদেহ পাড়ার রেড্ডির কাছে পৌঁছে দিতে বলে। ঠিক এই কারণেই আমি থানা থেকে পালিয়েছি। আমি মৃতদেহের সাথে ধরা পড়তে চাইনি স্যার, কিন্তু তারা আমাকে ফলো করে ধরে রাখে। এরপর রেড্ডির কাছ থেকে পাওয়া 5 কোটি টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। বাবু দাসকে মেরে ফেলে আর আমি নিজের প্রাণ বাঁচাতে গিয়ে বাবুকে আঘাত করে অজ্ঞান করে ফেলি। তারপরে ওকে বেঁধে রাখি। অফিসার বলে, তোমার পরিবার কোথায়? রিটা বলে, ওরা তো বাড়ি চলে গিয়েছে স্যার। পান্ডিয়ানের মাথা পাওয়ার জন্য রেড্ডি এখনো 5 কোটি টাকা নিয়ে অপেক্ষা করছে। যদি আমরা পান্ডিয়ানের মৃতদেহ পৌঁছে দেই তাহলে আমরা টাকাটা পাবো। এই কারণেই আমি আপনাকে ডেকেছি স্যার। এখন আপনি 5 কোটি টাকা নিয়ে কি আমাকে ক্ষমা করে দিবেন আর আসামি বানিয়ে এদেরকে ফাঁসিয়ে দেবেন? অফিসার বলে, ওটা আমি দেখে নেব। তুমি আমাকে রেড্ডির ফোন নাম্বার দাও। ফোন নাম্বার নিয়ে রেড্ডিকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে আর লোকেশন পাঠিয়ে দেয় সেই স্থানে আসার জন্য। এরপর অফিসার বাবুকেও গুলি করে মেরে ফেলে, যাতে করে সকলের কাছে বলতে পারে ড্রাকুলা পান্ডিয়ানের হত্যার অপরাধে এদেরকে এনকাউন্টার করা হয়েছে, অর্থাৎ অনায়াসে কেস ক্লোজ হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে ববি তার দলবল সহ ভাঙা ফ্যাক্টরিতে প্রবেশ করে। আসলে রিটা জানতো ববি তার ছোট বোনের কলেজে তাদেরকে খুঁজতে আসবে, তাই আগে থেকেই বোনকে মেসেজ করে লোকেশন বলে দিয়েছিল। অফিসার বলে, ববি, তোমার বাবার গাড়ি চুরির ব্যক্তিকে আমি ধরে ফেলেছি। রিটা বলে, স্যার, উনি সব মিথ্যে বলছে। ট্রলি খুললেই সত্যিটা বেরিয়ে আসবে। ট্রলি খুলে পান্ডিয়ানকে দেখে সকলেই কান্নায় ভেঙে পড়ে। ববি বলে, তোমরা এখন কান্না করছো কেন? যে আমার বাবাকে খুন করার অর্ডার দিয়েছে এবং যে খুন করেছে এদেরকে মারার পরে আমরা কান্না করব। অফিসার বলে, আমি এই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি এখানে। এসে দেখি 3জন ব্যক্তির খুন হয়ে গিয়েছে। পাশের ট্রলি দেখে খুলতেই তোমার বাবার লাশ দেখতে পাই। রিটা বলে, স্যার, উনি মিথ্যে বলছে। ওনারা সবাই মিলে প্ল্যানিং করেছিল। উনি নিজ হাতে ওদের 3জনকে খুন করেছে, এরপরে রেড্ডির সাথে ডিল করেছে। আপনার বাবার কাটা মাথা তাকিয়ে দিয়ে বিনিময়ে সে 5 কোটি টাকা নেবে। এমনকি সে আমার বোন আর মাকেও আটকে রেখেছে। পুলিশ অফিসার বলে, তুমি এখানে আবার নাটক শুরু করেছো? রিটা বলে, স্যার, আপনি আমার পরিবারকে জিজ্ঞেস করুন। এমনকি পুলিশ অফিসার রেড্ডিকে লাইভ লোকেশন পাঠিয়েছে, এই বিষয়টা আপনি চেক করে দেখতে পারেন। ফোন চেক করলে প্রমাণ পাওয়া যায়। অফিসার বলে, আমি তো ওকে লোকেশন পাঠিয়েছি ধরার জন্য। ববি, তোমার বাবাকে এরাই তাদের বাড়িতে হত্যা করেছে। ববি রেগে গিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে শুরু করো। আমি বুঝতে পারবো কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। রিতা ববের চোখের দিকে তাকিয়ে বলে, এরা 3জন মিলে অনেক আগেই আপনার বাবাকে মারার প্ল্যানিং করেছিল। তবে আপনার বাবা ভুলবশত আমাদের বাড়িতে প্রবেশ করেন। ওরা আমাদের বাড়িতে এসে জোর করে আপনার বাবাকে তুলে নিয়ে যায় আর এই বিষয়ে আমাদের থ্রেট দেয় যেন কাউকে আমরা কোনো কিছুই না জানাই। পরদিন আমরা দুলা ভাইকে গিফট করার জন্য একটা গাড়ি কিনি। সেই গাড়িটা আপনার বাবার ছিল, এটা আমরা জানতামই না। সেই গাড়িতে করে পরীক্ষার হলে চলে আসি। সেই সময় তারা আপনার বাবাকে হত্যা করেছে। আপনার বাবাকে হত্যা করার পর যখন তারা রেড্ডির কাছে মৃতদেহ পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল তখন তারা ধরা পড়ে। ওই সময় তো আমিও ওই একই থানায় আপনার বাবার গাড়ি কেনার জন্য উপস্থিত ছিলাম। যেহেতু আমার কারণে পুলিশ অফিসারের সাসপেনশন হয়েছিল, ঠিক এই কারণেই সে আমাকে ব্যবহার করতে চেয়েছিল। আমার ওপর দোষ চাপিয়ে দিয়ে সে রেড্ডির সাথে ডিল করে 5 কোটি টাকা আত্মসাৎ করতে চাচ্ছে। একথা শুনে ববি সাথে সাথে পুলিশ অফিসারকে মেরে ফেলে। এ সময় ছোট্ট পান্ডিয়ান সেখানে হাজির হয়। সে আসলে রিটার্ডের বাড়িতে গিয়ে খাবারের বক্স খুলে তার মধ্যে বাবার একটা স্বর্ণের চেন পেয়েছিল। এই বিষয়টাই তার ভাইকে দেখায়। সম্পূর্ণ ঘটনা শুনে ববি বুঝতে পারে এতক্ষণ শোনা কাহিনীর মধ্যে কোনো ঘাবলা রয়েছে, তাই বড় বোনের
বাচ্চার দিকে বন্দুক তাক করে। বাধ্য হয়ে বোন সবটা সত্যি বলে দেয়। রেগে ববি রিটাকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে রেডি চলে আসে। রেডি বলে, তোর বাবাকে মারতেই আমি লোক পাঠিয়েছিলাম, এখন আমিও তোকে মেরে ফেলবো। এই বলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। দুই পক্ষই কেউ কারো থেকে কম নয়, তবে শেষ মুহূর্তে ববির মাথায় রিটা আঘাত করে, যার জন্য ববি অনেকটা দুর্বল হয়ে যায়। আর এই সুযোগেই কাজে লাগিয়ে রেডি তাকে হত্যা করে ফেলে। রেডি খুব খুশি হয়ে বলে, আমি জানি না তোমার আর ওর মধ্যে কি ঝামেলা রয়েছে, তবে আমার পক্ষে হয়ে ববিকে আঘাত করার জন্য আমি তোমাকে সারা জীবনের জন্য নিরাপত্তায় রাখবো। এই বলে রেডি চলে যেতে গেলে রিটা তার দিকে বন্দুক তাক করে। রিটা বলে, তোমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, এবার আমার পালা। তোমার কি প্রভাকরের কথা মনে আছে? মনে না থাকারই কথা, কারণ তুমি তো একজনের সাথে চিট করনি, তুমি তো অনেক মানুষের সাথে চিট করেছো। 8 বছর আগে স্ক্যামের মাধ্যমে তুমি 2 কোটি টাকার জমি বিক্রি করেছিলে। এই স্ক্যাম করেছিলে আমার বাবা প্রভাকরের সাথে। যখন আমি জানতে পারলাম পান্ডিয়ানের মাথা পাওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো, তখনই আমি এই প্ল্যানিং সাজালাম। তোমার কর্মই তোমার জন্য আজ বিপদ ডেকে এনেছে। রেডি বলে, আমাকে ছেড়ে দাও, বিনিময়ে তুমি গাড়ির মধ্য থেকে 5 কোটি টাকা নিয়ে যাও। রিটা বলে, আমি আমার বাবার মৃত্যু দেখেছি, যখন কিনা আমি মৃত্যু জিনিসটাই বুঝি না, আর আজ আবারও 18 বছর পর বাবার খুনিকে সামনে পেয়ে আমি কি করে ছেড়ে দেই? ব্যাস, খেল খতম। টাকা নিয়ে বেরোনোর সময় ছোট্ট পান্ডিয়ান বলে, বাবা আর ভাই থাকতে আমি কখনো এই এলাকার ডন হতে পারতাম না, তবে তোমার জন্য আমি এখন ডন হয়ে গিয়েছি, ধন্যবাদ। এরই মধ্য দিয়ে আজকের কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।